গাজায় যুদ্ধ বন্ধে এবার আলোচনা টেবিলে ইরান ও কাতার। সর্বাত্মক হামলা শুরু হলে ইসরায়েলের কোনো অংশই নিরাপদে থাকবে না, হুঁশিয়ারি হিজবুল্লাহর। উত্তর কোরিয়ার পর ভিয়েতনামে পুতিন। মার্কিন আধিপত্য রুখতে কৌশলগত মিত্র বাড়াতেই এ সফর, বলছেন বিশ্লেষকরা। প্রশান্ত মহাসাগরে রুশ বাহিনীর নৌমহড়া। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ইউরোপমুখী অভিবাসী ঢল। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে 850-র বেশি অভিবাসন প্রত্যাশীর যুক্তরাজ্যে প্রবেশ। বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চলে পানিবন্দী লাখ লাখ মানুষ। দেখছিলেন শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধের লক্ষ্যে এবার আলোচনা টেবিলে ইরান ও কাতার। এরই মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশই নিরাপদে থাকবে না। লেবাননে আক্রমণের পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। মঙ্গলবার ভূখণ্ডটির শীর্ষ কর্মকর্তারা এর অনুমোদন দেয় বলে জানায় টাইমস অফ ইসরায়েল। এতে বলা হয়, সম্প্রতি হিজবুল্লাহর সঙ্গে তেল আবিবের সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় অনুমোদন পেয়েছে পরিকল্পনাটি। তবে ইসরায়েলের এমন অনুমোদনে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ। বুধবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশই নিরাপদ থাকবে না। জল, আকাশ ও স্থলপথে হামলা মোকাবিলায় নেতানিয়াহু বাহিনীকে সতর্কও করেছেন তিনি। জেনারেলের এমন হুমকির পর ইসরায়েলের সেনা প্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্ল্যান্ট। অন্যদিকে চলমান যুদ্ধবন্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কাতার। আর তাই ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগরি খনির সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী আল-থানি। এ সময় মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানোর কথা বলেন উভয় পক্ষ। মৌসুমী সাথী, সময় সংবাদ। উত্তর কোরিয়া সফর শেষে এবার 2 দিনের জন্য ভিয়েতনামের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সফর পশ্চিমাদের বুড়ো আঙুল দেখানোর মতো বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সতর্ক মিত্রতার সম্পর্ক রেখেছে ভিয়েতনাম। রুশ নেতাকে আমন্ত্রণ জানানোর কারণে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে পড়েছে দেশটি। দীর্ঘ 24 বছর পর 2 দিনের বিরল সফরে উত্তর কোরিয়ায় এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফর শেষে রওনা দেন ভিয়েতনামের উদ্দেশ্যে। এ সময় তাকে বিদায় জানান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। পুতিনের এই সফরে 2 দেশের পারস্পরিক সম্পর্ক, সামরিক সহযোগিতা সহ কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন 2 শীর্ষ নেতা। সই করেন বেশ কয়েকটি প্রতিরক্ষা চুক্তিতেও। এরপর বৃহস্পতিবার ভোরে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের মাটিতে পা রাখেন রুশ প্রেসিডেন্ট। এখানেও তাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। তাকে স্বাগত জানান দেশটির উপপ্রধানমন্ত্রী সহ আরও অনেকে। ইউক্রেনে যুদ্ধাপরাধে অভিযুক্ত পুতিনের এই সফরকে প্রচারণামূলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার এই সফর ভিয়েতনামের কমিউনিস্ট নেতাদের জন্য সুবিধা ও ঝুঁকি নিয়ে আসতে পারে, এমনটাই জানানো হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। বলা হয়, আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্নতার মুখে রয়েছে উত্তর কোরিয়া ও রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সতর্ক মিত্রতার সম্পর্ক জারি রেখেছে ভিয়েতনাম। রুশ নেতাকে আমন্ত্রণ জানানোর কারণে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনার মুখে পড়েছে দেশটি। বিশেষজ্ঞদের মতে, মার্কিন বিরোধিতার কারণে ভিয়েতনাম সফর রুশ নেতা পুতিনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়া বিশ্বকে বার্তা দিতে চায় যে সব জায়গায় তাদের বন্ধু রয়েছে এবং মস্কোকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা ব্যর্থ হয়েছে। এখানেই শেষ নয়, ভিয়েতনামের পররাষ্ট্রনীতিতে রাশিয়ার অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ হ্যানয়ের গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী হলো মস্কো। মৌসুমী সাথী, সময় সংবাদ। প্রশান্ত মহাসাগরীয় কামচাটকা উপদ্বীপে নৌমহড়া চালাচ্ছে রাশিয়া। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানায়, তাদের নৌবাহিনী প্রশান্ত মহাসাগর, জাপান সাগর এবং ওখোটস্ক সাগরে চলতি মাসের 18 থেকে 28 তারিখ পর্যন্ত এই মহড়া চালাবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, 10 দিনব্যাপী এই মহড়ায় 40টি জাহাজ এবং 20টি নৌবিমান ও হেলিকপ্টার অংশ নিচ্ছে, যার মধ্যে দূরপাল্লার অ্যান্টি সাবমেরিন বিমান এবং উদ্ধারকারী হেলিকপ্টারও আছে। এছাড়া আছে বিভিন্ন ধরনের নৌযান। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির ঘোষণা বাইডেনের। যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ বাড়াচ্ছে বেইজিং। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে প্রবেশ করেছে 882 অভিবাসন প্রত্যাশী, যা 2022 সালের পর দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশী প্রবেশের চেষ্টা। বুধবার এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্লেষকরা বলছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক হঠাৎ নির্বাচনের তারিখ ঘোষণার পর বেড়েছে সাগর পাড়ি দিয়ে অবৈধ প্রবেশকারীর সংখ্যা। এই সংখ্যা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক। কোনোভাবেই থামছে না ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীর ঢল। উন্নত জীবনের আশায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছেন শত শত মানুষ। এ সময় নৌকা ডুবে কিংবা দিনের পর দিন খাবার ছাড়া সাগরে ভাসতে ভাসতে অনেকের করুণ মৃত্যু হচ্ছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে, গেল মঙ্গলবার একদিনে 882 অভিবাসন প্রত্যাশী 15টি ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছায়, যা 2022 সালের পর দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশী প্রবেশের চেষ্টা। সে বছরের নভেম্বরে একদিনে 947 অভিবাসন প্রত্যাশী সাগর পথে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, চলতি বছর এ পর্যন্ত 12,000-এর বেশি মানুষ অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছেন। বছর শেষে এই সংখ্যা দ্বিগুণ হওয়ার আশঙ্কা করছে তারা। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনের আগে দেশটিতে অবৈধ অভিবাসন প্রত্যাশী প্রবেশের সংখ্যা হঠাৎ বেড়েছে। অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক কঠোর অবস্থানে থাকলেও হুট করে নির্বাচনের তারিখ ঘোষণার পর সাগর পাড়ি দিয়ে প্রবেশকারীদের রুয়ান্ডা পাঠানোর বিষয়টি থমকে গেছে। বিশ্লেষকরা বলছেন, ঋষি সুনাক নির্বাচনের তারিখ ঘোষণার পরই বেড়েছে অভিবাসন প্রত্যাশীদের চাপ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে ভারতের সিকিমে দেখা দিয়েছে ভয়াবহ ভূমিধস। গত কয়েকদিনে অঞ্চলটিতে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। আটকা পড়েছেন দেশি বিদেশি সহ বহু পর্যটক। তাদের উদ্ধারে কাজ শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। এদিকে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চল। দেখা দিয়েছে ভূমিধস। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। তাদের উদ্ধারে চলছে অভিযান। অন্যদিকে মেক্সিকো উপকূলে সৃষ্ট ঘূর্ণিঝড়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। গত কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চল। বন্যার পানিতে ডুবে আছে বেশ কয়েকটি প্রদেশ। তলিয়ে গেছে ঘরবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিয়াসু, আনহুই, ঝেইজিয়াং, জিয়ানজি, হুবেই, হুনান, গুইঝু, গুয়াংজি এবং গুয়াংডং প্রদেশে জারি করা হয়েছে সতর্কতা। বন্যার পাশাপাশি ভূমিধসেও বিপাকে বাসিন্দারা। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে চলছে অভিযান। আগামী কয়েকদিনে বন্যায় আক্রান্ত অঞ্চলের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে চীনের আবহাওয়া বিভাগ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল সিকিমেও ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে ভয়াবহ ভূমিধস। গ্যাংটক থেকে 100 কিলোমিটার দূরে প্রত্যন্ত অঞ্চলে আটকে পড়েন বহু পর্যটক। এদিকে মেক্সিকো উপকূলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। তলিয়ে গেছে বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট ও বাড়িঘর। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। মেক্সিকোর ট্যাম্পিকো থেকে 180 মাইল দূরে এবং টেক্সাসের ব্রাউন্সভিলে থেকে 295 মাইল দক্ষিণ পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় আলবার্তো। নাদিম মারজান, সময় সংবাদ। চীন তাইওয়ান উত্তেজনার মধ্যেই আবারও আগুনে ঘি ঢালল যুক্তরাষ্ট্র। তাইপের কাছে $36 কোটি মূল্যের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন, যার মধ্যে আছে 1000টি সশস্ত্র ড্রোন। এ নিয়ে 15 বারের মতো স্বায়ত্তশাসিত অঞ্চলটির কাছে অস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ বাড়াচ্ছে চীন। সাম্প্রতিক সময়ে বেড়েছে চীন তাইওয়ান উত্তেজনা। তাইপের বিরুদ্ধে সামরিক চাপ ক্রমেই বাড়াচ্ছে বেইজিং। দ্বীপ অঞ্চলটিকে ঘিরে প্রায় সামরিক মহড়া চালায় দেশটি। আর এই উত্তেজনার আগুনে তাইওয়ানকে সহায়তার নামে বরাবরই ঘি ঢেলে আসছে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করেই আবারও তাইপের কাছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।
এদিকে অস্ত্র বিক্রি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2021 সালের পর থেকে এ পর্যন্ত তাইপের কাছে 15 বার অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন, যদিও এর আগে বিলম্বের অভিযোগ তোলে তাইপে। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ বাড়াচ্ছে চীন। বিশ্লেষকদের মতে যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করতে নিজেদের সক্ষমতা বাড়াতেই এমন উদ্যোগ শি প্রশাসনের। অন্তরা সেন, সময় সংবাদ। রেশন বন্টন দুর্নীতি মামলায় জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতীয় গোয়েন্দারা। স্থানীয় সময় বুধবার সকালে ইডির কার্যালয়ে পৌঁছান ঋতুপর্ণা। জিজ্ঞাসাবাদ শেষে গোয়েন্দা কার্যালয় থেকে বের হওয়ার সময় ঋতুপর্ণা জানান কিছু কাগজপত্রের জন্য তাকে তলব করেছিল ইডি। রেশন বন্টন দুর্নীতির সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন এই অভিনেত্রী। আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে, আমি প্রোভাইড করে দিয়েছি। দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার। এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছি, আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি। ভারতের নয়াদিল্লিতে গেল 2 দিনে হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন 20 জনের বেশি মানুষ। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও অনেকে। হিটস্ট্রোক সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি করা দরকার বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই পরিস্থিতি থেকে সহজেই মুক্তি মিলবে না বলে মত বিশ্লেষকদের। তপ্ত রোদে খা খা করছে পথঘাট, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, পুড়ছে প্রাণ প্রকৃতিও। আবহাওয়ার এমন বিরূপ রূপের ক্রমাগত সাক্ষী হচ্ছেন ভারতের রাজধানী নয়াদিল্লির বাসিন্দারা। টাইমস অফ ইন্ডিয়া জানায় বুধবার গেল 6 বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম রাত পার করেছেন দিল্লির বাসিন্দারা। চলতি সপ্তাহে হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এ অবস্থায় দিল্লির পাশাপাশি অন্যান্য হাসপাতালেও হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন অনেকে। চিকিৎসকদের মতে হিটস্ট্রোক সম্পর্কে ব্যাপক সচেতনতা দরকার। হাসপাতালে ছুটে যাওয়ার পরিবর্তে তাৎক্ষণিক কিভাবে হিটস্ট্রোক করা কোনো ব্যক্তির শরীর ঠান্ডা করানো যায় তা নিয়ে সচেতনতা তৈরি করতে হবে। রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ব্যবহার করতে হবে পানি ও বরফ। এছাড়া রোগীকে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হলেও বাঁচানো যেতে পারে। এদিকে গত মার্চে ইতিহাসের বিরল তাপমাত্রার মুখোমুখি হয় দিল্লি, রাজস্থান সহ আশপাশের বেশ কয়েকটি রাজ্য। সর্বকালের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ ওঠে 50 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এরপর মে মাসে 52 ডিগ্রির আরেক ইতিহাস গড়ে নয়াদিল্লি। তবে সহসাই এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবারও নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে বিরামহীন কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। তবে তীব্র বাতাসের কারণে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। এদিকে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দাবানলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 500-র বেশি স্থাপনা। আগুনে পুড়ে যাচ্ছে হেক্টরের পর হেক্টর এলাকা, পুড়ছে গোটা বনাঞ্চল। আগুন নেভাতে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি। স্থানীয় সময় মঙ্গলবার আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দমকল বাহিনী। সপ্তাহ ধরে চলা দাবানলে এ পর্যন্ত বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বাতাসের গতি বেশি থাকায় আগুন দ্রুত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। শুধু লস অ্যাঞ্জেলেসে পুড়ে গেছে 15,000 হেক্টর বনভূমি। আরেক অঙ্গরাজ্য নিউ মেক্সিকোতে দাবানলের আগুনে হতাহতের খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে চলছে 3 দিনব্যাপী 14তম মালয়েশিয়া গিফটস ফেয়ার। এই মেলায় দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে বেশ সাড়া ফেলেছে বাংলাদেশি পণ্যের স্টল। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের প্রতিবেদন। 283টি প্রতিষ্ঠানের স্টলে বাহারি পণ্যের সমাহার। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে মঙ্গলবার থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী মেলায় বসেছে এসব স্টল। অংশ নিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের 7টি দেশ। মেলায় দেশীয় বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে অংশ নিয়েছে বাংলাদেশ। প্রথম দিন থেকেই বেশ সাড়া ফেলেছে পাট ও চামড়াজাত পণ্য। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জানালেন, মালয়েশিয়ায় ক্রমে চাহিদা বাড়ছে বাংলাদেশি পণ্যের। বাংলাদেশের যে নন ট্রেডিশনাল যে প্রোডাক্টসগুলো আছে, পাট এবং পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস এবং হোম ডেকর থেকে শুরু করে বিভিন্ন রকমের পণ্য, এক্সপোর্টেবলস তারা নিয়ে এসেছেন
এবং সেগুলো শুধু দৃষ্টিনন্দন না, সেগুলো মানসম্মত। পোশাকের পাশাপাশি মালয়েশিয়ায় অন্যান্য পণ্য রফতানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে চেষ্টা চলছে বলেও জানান হাই কমিশনার। মেলার শুরুর দিন থেকেই বাংলাদেশি স্টলগুলোতে বিদেশি ব্যবসায়ী সহ দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাদের কণ্ঠে ছিল বাংলাদেশের পাটজাত পণ্যের প্রশংসা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। পাইলট ছাড়াই উঠতে সক্ষম এমন বিশেষ ধরনের বিমান প্রস্তুত করল চীন। দেশটির দক্ষিণ পূর্ব সিচুয়ান প্রদেশের নানচং শহরে মঙ্গলবার চালকবিহীন বিমান দুটি সফলভাবে পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করেছে। এই বিশেষ যানের নাম রাখা হয়েছে ফ্লাইং কার। প্রযুক্তির উৎকর্ষতায় অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে চীন। মানুষের জন্য জটিল সব কাজও তারা প্রযুক্তির মাধ্যমে হাতের স্পর্শ ছাড়াই সম্ভব করে তুলছে। এবার তারা নিয়ে এলো এমন এক বিমান যা পাইলট ছাড়াই উঠতে সক্ষম। মঙ্গলবার চীনের দক্ষিণ পূর্ব সিচুয়ান প্রদেশের নানচং শহরে দুটি মনুষ্যবিহীন বিমান সফলভাবে প্রথম যাত্রা সম্পন্ন করে। ফ্লাইং কারের কথা এতদিন শুধু গল্পের বইতেই শোনা যেত, এবারে তা বাস্তব করল চীন। পাইলটবিহীন এই বিমানকে তারা ফ্লাইং কার হিসেবে বর্ণনা করছে। 8টি আর্ম এবং 16টি প্যাডেল বিশিষ্ট এই বিমান উত্তর পূর্ব সিচুয়ান প্রদেশের দর্শনীয় স্থানগুলো ঘুরে বেরিয়েছে। মনুষ্যবিহীন এই আকাশযান স্বল্প উচ্চতায় ভ্রমণ করবে। বিমানটি চলাচলের জন্য এবছরের শেষ নাগাদ চীন 76 কিলোমিটার লম্বা ভ্রমণপথ তৈরি করবে বলে জানা গেছে। অথরাশ্রেয়সী অথই, সময় সংবাদ। মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির জায়গা দখল করেছে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। কোম্পানিটির বর্তমান মূলধন বেড়ে দাঁড়িয়েছে $3,32,600 কোটি মার্কিন ডলার। এর আগে গত সপ্তাহে অ্যাপলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেছিল মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠান। মাইক্রোসফটকে টপকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। কোম্পানিটি বেশ কয়েকদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য বিস্তার করে চলছে। মঙ্গলবার এনভিডিয়া শেয়ারের দাম 3.2% বেড়ে $135 পৌঁছেছে। কোম্পানিটির বর্তমান মূলধন দাঁড়িয়েছে $3.326 ট্রিলিয়ন। গত সপ্তাহে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় মূলধনী কোম্পানির স্থান দখল করেছিল। সিমকর্পের ফলিত গবেষণার ব্যবস্থাপনা পরিচালক মেলিসা ব্রাউন এনভিডিয়ার শীর্ষস্থান দখলের বিষয়টিকে আশ্চর্যজনক উল্লেখ করে বলেছেন, মূলত বিনিয়োগকারীদের আগ্রহের কারণেই এমন সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে। তবে কতদিন এনভিডিয়া তাদের শীর্ষস্থান ধরে রাখতে পারে এটি এখন দেখার বিষয়। চলতি বছর এনভিডিয়া শেয়ারের প্রবৃদ্ধি হয়েছে প্রায় 173%, যেখানে মাইক্রোসফটের বেড়েছে 19%। কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য বিস্তার করতে টেক জায়ান্ট মাইক্রোসফট, মেটা প্ল্যাটফর্ম ও গুগলও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এনভিডিয়া গেল 7 জুন থেকে প্রতিটি স্টক 10-for-1 বা একটিকে 10 ভাগে ভাগ করার পদক্ষেপ নিয়েছিল। এতে বিনিয়োগকারীরা কোম্পানিটির প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। ফরহাদুর রহমান, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের খবর। বিশ্বকাপে ব্যর্থ হয়ে সাদা বলের ক্যাপ্টেন্সি ছাড়ছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। 24-25 মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না এই কিউবি ব্যাটার। নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া কেইন নিজেও অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন। পরিবারকে সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কেইন। অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন বলে ভক্তদের আশ্বাস দেন 33 বছর বয়সী এই ব্যাটার। ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে যে প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে গিয়েছিল ব্ল্যাক ক্যাপরা, তার ছিটে ফোটাও পূরণ হয়নি। দল ছিটকে গেছে সুপার 8-এর রেস থেকে। সব মিলিয়ে বিশ্বকাপে বাজে সময় কাটিয়েছে কিউইরা। 2022 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। 4 ম্যাচে 2 জয় আর 2 হার নিয়ে সুপার 8-এর রেস থেকে ছিটকে গেছে তারা। উগান্ডা ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে জিতলেও হেরেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে। বিশ্বকাপে ব্যর্থতার পর এবার সাদা বলের অধিনায়কের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন কেইন উইলিয়ামসন। এরই মধ্যে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। 2024-25 মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে কেইন নাম প্রত্যাহার করেছেন বলেও উল্লেখ করা হয় সেখানে। এর আগে 2022 সালের শেষের দিকে টেস্ট দলের দায়িত্ব ছাড়েন কেইন। উইলিয়ামসন নিজেও বিষয়টি পরিষ্কার করেছেন। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকছে না বলেও নিশ্চিত করেন তিনি।
দলের হয়ে সব সংস্করণে খেলতে আমি সবসময় আগ্রহী, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুযোগগুলো আমি নিতে চাই, তাই দলের কেন্দ্রীয় চুক্তি আমি গ্রহণ করতে পারছি না। অধিনায়কত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন কিউই তারকা। পরিবারকে সময় দেওয়াকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার জন্য সবসময় অনেক বড় ব্যাপার। আমি এখনো দলের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে খেলতে চাই, তবে ক্রিকেটের বাইরেও আমার জীবন আছে। আমি জীবনের এই জায়গায় এসে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। তাদের সময় দেয়াটাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছি। সাদা বলের ক্রিকেটে কেইন উইলিয়ামসনই নিউজিল্যান্ডের একমাত্র ক্যাপ্টেন যার নেতৃত্বে 2টি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। 2019 ওডিআই বিশ্বকাপ ফাইনাল ও 2021 টি-20 বিশ্বকাপ ফাইনালে খেলেছে কিউইরা। কেইনের নেতৃত্বে 91টি ওডিআই খেলে 46টি জয় পেয়েছে নিউজিল্যান্ড, আর 75টি টি-20 খেলে দলকে 39টি জয় এনে দিয়েছেন কেইন। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। গাজায় যুদ্ধ বন্ধে এবার আলোচনার টেবিলে ইরান ও কাতার। সর্বাত্মক হামলা শুরু হলে ইসরায়েলের কোনো অংশই নিরাপদে থাকবে না, হুঁশিয়ারি হিজবুল্লাহর। উত্তর কোরিয়ার পর ভিয়েতনামে পুতিন। মার্কিন আধিপত্য রুখতে কৌশলগত মিত্র বাড়াতেই এই সফর বলছেন বিশ্লেষকরা। প্রশান্ত মহাসাগরে রুশ বাহিনীর নৌমহড়া। এবং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ইউরোপমুখী অভিবাসী ঢল। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে 850-র বেশি অভিবাসন প্রত্যাশীর যুক্তরাজ্যে প্রবেশ। এ ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। আইরিন, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।